হ্যালো এভরিওয়ান, আজকে খুব অদ্ভুত একটা ব্যাপার হয়েছে জানো তো। তোমরা জানো যে আমি বাইরে রয়েছি, আমি একটা কাজে এসেছি। আচ্ছা, রাতের ঘটনাটা কেউ মিস করবে না, রাতের ঘটনাটা অবশ্যই 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 শুনবে। কারণ রাতের ঘটনায় আমি তোমাদের জানিয়েছি অ্যাকচুয়ালি আমি কোথায় আছি, কেন এসেছি, কোন হোটেলে এসেছি, কী কাজ করতে এসেছি, ডিটেলস। এখন সেটা আমি বলবো না, তবে এখন আমার সাথে একটা অদ্ভুত জিনিস ঘটেছে, সেইটা আমি বলবো। দেখো কি অবস্থা, দেখো পাখি, দেখো জানলায় দেখতে পাচ্ছ, দেখো। সমানে পাখিগুলো, আমি ঘটনা রেকর্ড করছি তো সমানে ওরা ওখানে শব্দ করছে, ঠিক আছে। আমি তোমাদেরকে বলছি, আমি একজন ক্রিয়েটার, দেন আমার এই জিনিসটা ভুল হওয়ারই না। আমি ভিডিও রেকর্ড কী ভাবে করে সেই জিনিসটা ভুলে গেছি, বিশ্বাস করবে। আমি ফোনটাকে নিয়ে শুধু খুঁজে যাচ্ছি যে আমি রেকর্ডটা কোথা দিয়ে করবো, ইউটিউব থেকে না ওয়াইটি স্টুডিও থেকে। তারপর মনে আসছে আমি তো ক্যামেরা থেকে রেকর্ড করব। জানি না এটা আমার কেন হলো, আমি তোমাদের এটা বলে শুরু করছি। তো চলো, সবাইকে সুস্বাগতম। শোনার কথায় সবাইকে বলবো একটা করে লাইক করে দিও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে আমাদের চ্যানেলের পাশে নেই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আচ্ছা, এখন রুমে আমি এখন একা আছি, কেউ নেই, আর সবাই বাইরে গেছে। আমি তোমাদের সাথে জাস্ট কথাগুলো রেকর্ড করছি, তোমাদের সবাইকে বলবো। দেখো, আমাদের যে ঘটনাটা পাঠায় আজকে, তার নাম হচ্ছে বর্ণালী দাস, সেটাকে চন্দননগর। আমি ওর ঘটনাই তোমাদের আজকে বলবো। বর্ণালী বলে, দিদিভাই আমি আমার যখন শ্বশুর বাড়িতে বিয়ের পর যাই, তখন আমার সাথে নানা রকম অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। সেই ঘটনাগুলোই আমি আজকে শেয়ার করব। আর বর্ণালীর কথা মতনই আমি আজকে তোমাদের সাথে ঘটনাগুলো শেয়ার করব। তবে হ্যাঁ, বলে রাখি, আজকে আমার সেট আপ নেই, আজকে আমার কাছে আমার মাইকও নেই। আজকে আমি একদম আগের মতো তোমাদের সঙ্গে ঘটনাটা শেয়ার করছি। আর পুরোই মানে এখন আমি একাই আছি রুমে, কেউ নেই। তো চলো তোমাদেরকে আমি একে একে ঘটনাগুলো বলি। যদি পাশ থেকে কোনো রকম গাড়ির শব্দ বা কিছু শোনো, তাহলে শুনতে পেলে অবশ্যই একটুখানি ইগনোর করো, কারণ বুঝতেই পারছো আমার একদম হোটেল হচ্ছে রোডের পাশেই। তোমরা সবই একটা মিনি ব্লগ দেবো, ওখানে দেখতেই পারবে। আচ্ছা চলো, এবার চন্দননগর থেকে আমাদের বর্ণালী দাস যে ঘটনাটা পাঠায় আমি সেটা বলি। বর্ণালী বলে, দিদিভাই 2017-র একদম শেষে, মানে ওই ডিসেম্বরের শেষ দিকে আমার বিয়ে হয়, 2017 চন্দননগরে। আচ্ছা, বর্ণালী বলে, দিদিভাই আমার বাড়ি হচ্ছে জগদ্দল, জগদ্দল ঘাট পার হলেই হচ্ছে চন্দননগর। তো আমার যখন চন্দননগরে দেখাশোনা করেই বিয়ে হয়, খুব ভালো একটা পরিবারের মধ্যেই আমার বিয়ে হয়। দুই ছেলে ছিল, মা বাবা। আমার যার সাথে বিয়ে হয় সে হচ্ছে ছোট ছেলে। বড় ছেলে বলে যে আমি বিয়ে করব না, ওনার কিছু একটা গুপ্ত রোগ ছিল, যেটা শ্বশুরবাড়ির লোক আমাকে কখনোই বলতো না যে অ্যাকচুয়ালি বড় ছেলে ওনার কি হয়েছে বা কি রোগ আছে। যাই হোক, এবার আমাদের বোন বর্ণালী বলে, দিদিভাই আমি যখন ওনাদের বাড়িতে বিয়ে হয়ে যাই, তখন একদিন রাতের কথা আমি প্রথম বলি। প্রথমেই ওনাদের বাড়িতে বিয়ে হওয়া যাওয়ার পরই আমার একটা ভয় কাজ করতো, কোথাও গিয়ে একটা ভয় ভয় আমার ঠিক লাগতো। তো শাশুড়ি মা বলতো যে দেখ মা, এরকম হয়, তুই একটা জায়গায় থেকে পরিবারের মানুষ একটা জায়গায়, ওখান থেকে তুই আর একটা জায়গায় এলি, তো আসলে মানিয়ে গুছিয়ে নিতে একটা অসুবিধা হয়। তো সেটা কিছু মনে করিস না, আস্তে আস্তে আমাদের সাথে থাকতে থাকতে ঠিক হয়ে যাবে। আর ভয়ের কি আছে, আমরাও তো আছি, ভয়ের কি আছে। আমি ভাবলাম যে হ্যাঁ সত্যিই তো, একটা জায়গায় গিয়ে হট করে নিজেকে সেই জায়গার মতো করে নেওয়াটা সত্যি একটা চাপের ব্যাপার। তো যাই হোক, আস্তে 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 সেই জিনিসটা আমি কোনো রকমে নিজেকে মানিয়ে নিতে থাকি। এবার বলি সেই রাতের কথাটা, যেদিন আমার শুরু হলো প্রথম আমার সাথে ভৌতিক ঘটনা। আমাদের বর্ণালী বলে, দিদিভাই আমার চুলগুলো খুবই বড়। আমার শাশুড়ি মা বলেন, বৌমা তোমার গায়ের রং যেরকম ফর্সা, তোমাকে দেখতে মোটামুটি, কিন্তু তোমার চুলের জন্য তোমার মুখের যে মিষ্টতা অনেকটা ফুটে ওঠে। তুমি চুল কাটবে না, কাটলে ওই গোড়াটা ফাটবে, যখন ওই গোড়াটা একটুখানি
মানে ওই যে একদম চুলের শেষ আগাটা ওইটা একটুখানি কেটে নেবে, চুল কাটবে না। তো আমি চুল বাঁধতে বাঁধতে রাতের বেলা কাজকর্ম করার পর আমি মাথায় একটু তেল দিই রাতের বেলা। এটা আমার বিয়ের আগে থেকেই, মানে আমার আইবুড়ো বেলায় এই স্বভাবটা ছিল। রাতের বেলা আমি মাথায় চুলে তেল দিতাম, দিয়ে ওভারনাইট রেখে পরের দিন শ্যাম্পু করে স্কুলে বা কলেজে যেতাম। তো সেদিন রাতের বেলা যখন আমার শাশুড়ি মা, আমার শ্বশুর মশাই, আমার স্বামী, আমার যে ভাসুর সবাই শুয়ে পড়ে, আমি একা তখন মাথায় তেল দিতে দিতে রান্নাঘরে গিয়েছি। দিদি ভাই, বর্ণালী বলে তুমি বিশ্বাস করবে না, আমি যখন রান্নাঘরে গেলাম, জাস্ট আমি গিয়ে দেখছি যে বাসনগুলো, এতগুলো বাসন পড়ে আছে, সকালে পরিষ্কার করব না বাসনগুলো এখন পরিষ্কার করে নেবো, আমি এই জিনিসটা ভাবছি। ভাবতে ভাবতে হট করে, দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, বাসনের আমি সামনে দাঁড়িয়ে রয়েছি, আমার পেছনে ফ্রিজটা অটোমেটিক্যালি নিজে থেকে খুলে গেল। আমি ঘুরে ফ্রিজটার দিকে তাকাতেই দেখলাম ফ্রিজটা খোলা। আমি বললাম এ কি, ফ্রিজটা কে খুললো? তাহলে কি আমার পেছু পেছু ও উঠলো? মানে ও বলতে আমার হাজব্যান্ডের কথা বলছি। তো আমি তখন সাথে সাথে ডাইনিংটা উঠিয়ে দিয়ে দেখলাম যে কই, ডাইনিংয়ে তো ও নেই। কারণ ও যদি ফ্রিজ থেকে কোনো জলের বোতল বেরই করে তো ডাইনিংয়ে বসেই খাবে বা ওখানে দাঁড়িয়ে খাবে, কিন্তু নেই। আমি তখন ভাবলাম হয়তো জলের বোতলটা নিয়ে চলে গেছে, কিছু বলেনি। তো আমি দিদি ভাই রাতের বেলা চুলটা হাত খোপা করলাম। হাত খোপা করে বেশ, আমার চুলটা বড় হয় তো, খোপাটা বড় হয়, আমি উঁচু করে হাত খোপা করে আমি না ভাবলাম বাসনগুলোকে ক্লিন করে নিই, কারণ নাহলে সকালে তো আমাকেই করতে হবে, নাহলে শাশুড়ি মা আবার কাজ করবেন। বোন বলছে দিদি ভাই আমি বসে বসে বাসনগুলো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসনগুলো মাজছি, মেজে আমার মাজা টাচা হয়ে যায়, তাও বেশ অনেকক্ষণ সময় লাগে। আমি মেজে নিয়ে যখন শুতে যাই, আমি তখন ভাবলাম জলটা ওই নিয়ে গেছে, শুতে যাই, কারণ আমার ভাসুর জল নিয়ে শোন, উপরের ঘরে থাকে, উনি জল নিয়ে শোন। আমি গিয়ে দেখলাম যে না, আমার হাজবেন্ড ঘুমাচ্ছে, আমি খাটের নিচে দেখছি যে জলটা খেয়ে রেখে দিয়েছে কিনা, কারণ ও অনেক সময় বিছানায় রাখলে বিছানার যে বেড কভারটা ভিজে যায়, যার কারণে আমি চিৎকার করতাম বলে ও নিচে রাখতো। আমি দেখলাম যে না, জলের বোতল তো নিচে রাখিনি, ওর ঘরে তো জলের বোতল রাখা নেই, তাহলে কি ব্যাপার হলো? জল তাহলে পারে কি ও কোনো রকমে জল আনিনি, তাহলে কি মা বাবাকেও নিয়ে গেল? তো আমার এই জিনিসটা মাথায় আসলো। আমি আর কিছু মনে না করে শুয়ে পড়লাম। দিদিভাই সকালবেলা উঠতেই আমি ঘটনাটা আমি আমার হাজব্যান্ডকে প্রথম বললাম। ও বললো আমি তো উঠিনি, আমি শুয়েছি, আমার খুশি ছিল না। তারপর আমি আমার শাশুড়ি মা শ্বশুর মশাইকে বললাম। তারা বলল কি বলছো বৌমা, আমরা বয়স হয়েছে রাতের বেলা উঠবো কেন, আর আমাদের তো জল খেয়ে শুই, ওই নালে জল আবার নিয়ে শোবো, ওরে বাবা তাহলে তো সারা রাত শুধু ওয়াশরুমেই যেতে হবে, ঘুমাতেই পারবো না, এমনি বয়স হচ্ছে, সুগার হাই প্রেশার, না না আমরা জল টল আনিনি। শাশুড়ি মা কিন্তু চুপচাপ আমার মুখের দিকে তাকিয়ে রইল, কোনো কথা বলল না। তো যাই হোক, এরকম করে দুটো দিন যাওয়ার পর আমাদের বর্ণালী বলে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, একদিন হঠাৎ করে আমি সকালবেলা সকালবেলা উঠে, মানে ঘরের যত জানলা কপাট রয়েছে গেট আমি সব খুলে দিই। যখন আমি দোতলায় আমার যে মানে ভাসুর থাকে, ভাসুরের রুমের বাইরে, ঘরে তো ঢুকি না, উনি ঘুমান, তো উনি উঠে ওনার রুমের সব কিছু খুলে দেন, মানে জানলা কপাট, আমি ঢুকি না। আমি উপরে যে সিঁড়ির যে জানলা থাকে সেই জানলা খুলছি, হঠাৎ করে একটা শব্দ পেলাম। কিরকম শব্দ? একটা মেয়ে হাসলে যেরকম শব্দ ওরকম, আর এই শব্দটা পেলাম আমি ঠিক আমার যে ভাসুর উপরে রয়েছে ভাসুরের রুম থেকে। আমি সাথে সাথে নেমে আসি, জানলার খুলিনি, সাথে সাথে নেমে এসে আমি আমার শাশুড়ি মাকে বললাম, মা বিশ্বাস করেন আমি উপরে দোতলার যে সিঁড়ি ঘরে জানলা খুলতে গিয়ে আমি ওখানে একটা মহিলার হাসি শুনেছি, মনে হচ্ছে বর্দার ঘরে কেউ আছে। শাশুড়ি মা বলছে কি বলছো, বর্দার ঘরে কেউ থাকবে মানে? বর্দার ঘরে কি বলছো কি তুমি, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? বর্দার ঘরে আবার তাও মেয়ে ছেলে, চলো তো। আমাকে নিয়ে সাথে সাথে যায়।
তখনও কিন্তু আমাদের ঘরের যে মেন গেট খোলা হয়নি। যদি মেন গেট খোলা থাকতো তাহলে না মনকে বোঝাতে পারতাম কেউ হয়তো, যেটা না অবিশ্বাস্য, তাও ভাবতাম হয়তো বেরিয়ে গেছে, কোনো জায়গাতে চলে গেছে। কিন্তু উপরে গিয়ে দেখলাম আমার ভাসুর ঘুমাচ্ছে, কোনো মহিলাই নেই, কোনো মহিলা নেই, কেউ নেই। আমাকে শাশুড়ি মা বললো, বৌমা তুমি বিয়ের পর থেকে অনেক বেশি চিন্তা করছো, অনেক কিছু বেশি ভাবছো, তাহলে পরে এই সবগুলো ভাবলে তুমি থাকবে কি করে, ভাবছো বলেই তোমার ভয়টা লাগছে। আমি আমার শাশুড়ি মাকে বললাম, হয়তো মা আপনি ঠিকই বলেছেন, হয়তো আমি খুব বেশি ভাবছি। যাই হোক, বর্ণালী বলে, দিদি ভাই এইরকম করে বিগত 6টা মাস টানা চলতে থাকলো। 6 মাস পর একদিন মা আমাকে ফোন করে বলল, বর্ণালী জগদ্দল ঘাট আর চন্দননগর খুব বেশি ডিস্টেন্স না, একটা বেলার জন্য মা বাড়িতে আয় না, সকাল দিক করে আয়, বিকালবেলা চলে যাবি। তা আমি বললাম, মা এখন আবার বাড়ি কি করে যাব মা, এই তো দেখছো শ্বশুর বাড়িতে একটু চাপে রয়েছি, কি করব বলো তো। মা বললো, আয়, বলে ওদেরকে আয়, আশা করি তোর শাশুড়ি মা অতটা খারাপ না, তোর স্বামী অতটাও খারাপ না, তোকে ছাড়বি, একটু এসে ঘুরে যা। মা বললো, কিছু জিনিস তোর জন্য রান্না করেছি। তো আমি মায়ের কাছে চলে গেলাম শাশুড়ি মাকে বলতে। শাশুড়ি মা বললো, যে যাও বৌমা, তুমি বিয়ের পর থেকে তো যাওনি, 6টা মাস হয়ে গেল, যাও ঘুরে এসো। আমাদের বোন বলে, দিদি ভাই যখন মায়ের কাছে গেলাম আমাকে মা বলল যে তুই এলি, 2 দিন থেকে যেতে পারতিস। আমি মাকে বললাম, না মা, এই আমি অনেক কষ্টে শাশুড়ি মাকে বলে এসেছি, তারপর যদি তুমি আবার বলো যে থেকে যা, তাহলে পরে তো মানে বাড়িতে মহাভারত শুরু হয়ে যাবে। কারণ শাশুড়ি মা হয়তো কোনো কথা বলবে না, কিন্তু হাজব্যান্ডকে আমি পারমিশন নিইনি। অ্যাকচুয়ালি শাশুড়ি মায়ের কথা শুনে বর্ণালী গেছে, মানে পারমিশন নিয়ে, স্বামীর পারমিশনটা নেয়নি। যাই হোক, তো সেদিনকে বর্ণালীর মা নিজে বর্ণালীকে দিতে আসে শ্বশুর বাড়িতে। বর্ণালীকে যখন দিতে আসে তখন তার শাশুড়ি মা বলে, দিদি আপনি যখন এসছেন আজকে আর যাওয়া হবে না, দিয়ে চলে যাবেন, এটা হবে না। জগদ্দল ঘাট আর কি মানে চন্দননগর তো পাশাপাশি, খুব একটা ডিস্টেন্স না, 15-20 মিনিটের রাস্তা। বলছে তাহলে আপনাকে আজকে থাকতে হবে। এবার সব থেকে বড় কথা, থাকবে বর্ণালী মায়ের কিন্তু সত্যি সত্যি ইচ্ছে, কিন্তু ওই একটা হিন্দু শাস্ত্র মতে আছে তো, যে বিয়ের পর বাচ্চা কাচ্চা না হলে পারে সেই বাড়িতে খেতে নেই, এরকম একটা শাস্ত্র মতে থাকে, যেখানে বলে যে না এরকম থাকবো না, কেন খাওয়াটা ঠিক ভালো দেখায় না। তো শাশুড়ি মা, বর্ণালী শাশুড়ি মা বলে যে আপনি থাকেন, আর হিন্দু শাস্ত্র মতে এটাও আছে যে আপনি মেয়ের বাড়িতে খেতে পারবেন যদি আপনি দক্ষিণা দেন। আপনাকে 1 টাকা বা 11 টাকা বা 101 টাকা আপনার যেটা মনে চাইবে আপনি দিয়ে খেতে পারবেন, খাবার টেবিলে রেখে আপনি খেতে পারবেন। তো বর্ণালীর মাও সেদিন থেকে যায়। এবার বর্ণালী বলে, দিদি ভাই রাতের বেলা হাজব্যান্ড আর আমার মা বলল যে আমি তোদের ঘরে শোবো না, তুই তোর হাজব্যান্ড শো, আর সবার একটা করে রুম আছে, আর একটা এক্সট্রা রুম আমাদের আছে, ওখানে মাকে শুতে দেয়। তো আমার মা বলল যে বর্ণালী তুই হাজব্যান্ডের সাথে শো, মানে আমাদের জামাইয়ের সাথে শো, আমি ওই ঘরে শুচ্ছি। তো বর্ণালী আবার সেদিনকে তার স্বামীকে বলে যে দেখো, মা তো বিয়ের পর প্রথম রাত আমাদের বাড়ি আসলো, মা একা একা শোবে কেন, তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি মায়ের সাথে আজকে রাতটা শুই, মা একা একা শোবে। তো তখন বর্ণালীর যে হাজব্যান্ড সে বলে যে ঠিক আছে যাও, তুমি আজকে রাতে মায়ের সাথে শো, একই বাড়িতে তো আছি, আর মেয়ে মায়ের সাথে তো থাকছে, এতে আবার পারমিশন দেওয়ার কী আছে। বর্ণালীর স্বামী বলে, বর্ণালী বলছে, দিদি ভাই আমি গিয়ে ভালো মতো মায়ের সাথে শুয়ে আছি, মায়ের সাথে গল্প করছি, এবার হঠাৎ করে মা আমাকে বলছে, বর্ণালী তুই তো জানিস আমার একটু চা খেতে ইচ্ছা করছে। বর্ণালীর মায়ের এটা আগাগোড়া স্বভাব, মানে চা খেতে ইচ্ছা করে, যখন তখন একটু চাটা খায়। বলছে একটুখানি চা খেতে ইচ্ছা হচ্ছে, তুই একটু জানা যে একটু দেখ না, একটু চা নিয়ে আয়, চা করে নিয়ে আয় চা। তো বর্ণালী তখন বলছে যে ঠিক আছে মা তুমি শোও, আমি গিয়ে চাটা করে নিয়ে আসছি। এবার বর্ণালীর মতো যায় চা করতে।
বলছে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, আমি চা করতে গিয়ে আমি দেখছি রান্নাঘরের মধ্যে একটা মহিলা, যার লম্বা চুল, সাদা পুরো চুল, পাকা চুল, বিনুনি করা, সাদা একটা লম্বা চুল, বেশ স্বাস্থ্য চেহারা ভালো, মানে কি বলবো দিদিভাই, বেশ বয়স্ক। দেখছি মহিলাটি রান্নাঘরে কিছু একটা করছে। আমি বলছি কি হলো, এ তো আমার শাশুড়ি মা না, আমার শাশুড়ি মা তো এত মোটা না, আর শাশুড়ি মায়ের এরকম লম্বা চুলও না, সাদা চুল না। তো বর্ণালী প্রচণ্ড ভয় পায়, ভয় পেতে তখন বর্ণালী ছুটে মায়ের কাছে গিয়ে বলছে, মা জানো মা, বিয়ের পর থেকে তোমাকে বলা হয়নি, এই বাড়িতে না মা কিছু একটা হয় মা। তখন বলছি কি হয় রে মা? বলছে মা তুমি বিশ্বাস করো মা, আমি জানো রাতের বেলা এরকম ফ্রিজ খুলে যেতে, তারপরে উপরে যে আমার ভাসুর থাকে, ভাসুরের ঘর থেকে জানো মা মহিলার হাসির আওয়াজ, কথা বলার আওয়াজ আসে। আর ভাসুর তো বিয়ে করেনি মা, বলেছে বয়স হয়ে গেছে আমি বিয়ে করব না, তো ঘর থেকে এরকম আওয়াজ আসে। আজকে জানো মা চা করতে গিয়ে রাতের বেলা আমি এরকম দেখেছি মা, এগুলো কি মা? তখন বর্ণালীর মা বলছে তুই কি বলছিস, হ্যাঁ পাগলি মেয়ে, তুই ভীতু, মনে মনে এইসব ভাবিস। বলছে না মা তুমি বিশ্বাস করো আমি সত্যি কথা বলছি। যাই হোক কোনো রকমে তখন বর্ণালীর মা বর্ণালীকে বোঝায়। এবার সব থেকে বড় কথা, বর্ণালীর মা ঠিক আছে বর্ণালীকে কিন্তু বোঝালো যে তুই এইরকম কেন মাথার মধ্যে ঢুকিয়ে রেখেছিস, তাহলে তো তুই থাকতেই পারবি না, তুই শ্বশুর বাড়িতে সংসার করবি কী করে, তুই তো ভয় পাচ্ছিস। যাই হোক কোনো রকমে আস্তে আস্তে দিনগুলো কাটছে। আস্তে আস্তে একদিন বর্ণালী খুব অসুস্থ হয়ে পড়লো। বর্ণালীর মা বাবা সবাই বর্ণালীকে দেখতে আসে, যেরকম মানুষ অসুস্থ হয় সেরকমভাবে দেখে আস্তে করে চলে যায়। যাই হোক বর্ণালীর মা বাবা চলে যায়, বর্ণালী অসুস্থ হয়ে পড়ে। বর্ণালী বলে দিদিভাই আমি যখন অসুস্থ হয়ে ঘরে আমার পড়ে থাকতাম, আমার শাশুড়ি মা কখনো কখনো আসতো, এসে আমাকে হয়তো কোনো রকমে একটু খাবারটা দিয়ে যেত। একটা কাজের বউ রেখে দিল, সেই বউটা এসে কোনো রকমে আমাকে খাবার খাওয়াতো, আমাকে মাথা মুছিয়ে দিত, আমার লম্বা লম্বা চুল সেগুলো এমনি মুছিয়ে দিত, সিঁদুর পরিয়ে দিত, বিনুনি করে দিত। দিদিভাই এরকম করতে করতেই আমার কিছুদিন গেল। হঠাৎ একদিন শাশুড়ি মা শ্বশুর মশাই তাদের ওই ঘর থেকে কোথাও কোনো একটা খুব দরকারি কাজে, তারা আমাকে ছেড়ে কেউই যায় না, সবাই একদিন আমাকে ছেড়ে কোনো একটা বিশেষ কাজে গেল। তাদের জমি জামা নিয়ে কিছু একটা সংক্রান্ত কাজ ছিল, তারা মানে যেতে না চাইলেও তাদের বাধ্যতামূলক যেতে হয়, যায়। বলছে দিদিভাই সেদিনকে আমার ঘরে সেই মহিলাটি আসে, বিশ্বাস করবে না দিদিভাই, আমাকে এসে বলছে তুই আমাকে চিনিস কে? আমি হাঁ করে তার দিকে শুয়ে তাকিয়ে রয়েছি। এসে বলছে তুই জানিস আমি, তো বলছে জানিস আমি কে? আমি তখন বললাম যে ভয়তেই তো আমি প্রথম কাবু হয়ে যাই, তারপরে বারবার যখন জিজ্ঞেস করছে আমি বললাম না। বলছে আমি হচ্ছে তোর শাশুড়ি, মানে তোর প্রথম শাশুড়ি আমি। আর তুই যে বড় ভাসুরের কথা বলিস না, তোর শাশুড়ি মাকে সবাইকে বলিস তোর মাকে, আমি এই ঘরেই থাকি। আর এইটা তোর শ্বশুর মশাই, তোর এখনের শাশুড়ি মা সবাই জানে, তোর বড় জানে যে আমি এই পরিবারে থাকি। ওরা আমাকে অনেক চেষ্টা করেছে, মানে তুই যাকে শাশুড়ি মনে করিস সেই শাশুড়ি আমাকে তাড়ানোর এখান থেকে অনেক চেষ্টা করেছে, পারিনি। ওই যে দুটো সন্তান সেটা তোর শাশুড়ির না, সেটা হচ্ছে আমার পেটের গর্ভধারিণী আমি তাদের জন্ম দিয়েছি, আমি ছেড়ে যাব কি করে? আমি এই সংসারে আছি, থাকবো। আর তোকে আমি কোনোদিন ভয় দেখাইনি, তুই আমাকে ভয় পেয়েছিস, তুই হচ্ছিস আমার ছোট ছেলের বউ, তুই আমার বউমা, দে তোর কি কষ্ট হচ্ছে বল। বর্ণালী বলে দিদিভাই আমি যখন পরিবারের সবাইকে বলি, আমাকে বলে তোমার জ্বরের বিকারে তুমি এসব ভুল দেখেছো, এসব কিছুই হয়নি দিদিভাই। আজও সেই মহিলাকে আমি বাড়িতে দেখতে পারি, আর এটা আমার দৃঢ় বিশ্বাস। আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি মা সবাই জানে যে সত্যি উনি আছেন। শ্বশুর মশাইকে যেটুকু বড় শ্রদ্ধা করি, কোনোদিন জিজ্ঞেস করার মতো সেই সাহসটা হয়নি যে সত্যি করে বাবা বলুন আপনি কি আগে একটা বিয়ে করেছিলেন, এটা আমার বলার
সাহস বা অধিকার এখনো পর্যন্ত করে উঠতে পারিনি। তো বর্ণালী দাসের ঘটনাটা চন্দননগর থেকে পাঠানো। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও। আর প্রিন্স হঠাৎ ওর বাবার সাথে বাইরে দিয়ে এসে দেখে ওর গেঞ্জি আমি পরে বসে আছি, প্রচণ্ড প্রিন্স রেগে গেছে। তোমাদের অবশ্যই ঘটনায় ও বলবে আগামীতে। চলো এখনের মতো টাটা, গুড নাইট। আর হ্যাঁ, রাতে বেঙ্গলি ব্লগার শোনায় রাত 10:30টায় ঘটনা, কেউ দেখতে ভুলো না, পুরোটা জানতে পারবে আমি কোথায় আছি, কেন আছি। এখনের মতো টাটা।